মোটটা কই? ঠিক আছে তো কোনটা পাল্টাই গেছে উপর রাখতে নিচে আমি এই না এই ঠিক আছে সমস্যা নেই। আর বলতে ও ভিতরে কি বলা আছে আমারটা মোটা আমার মোটা আর তোমার হলে একটা আমাদের ও আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই শীতের এই সকালে ভালো আছো। এই করোনা মহামারীকালীন আমাদের সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের অনলাইন ক্লাস, এই অনলাইন ক্লাসে আজ আমি তোমাদের নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান নেব। পদার্থবিজ্ঞানে আমি তোমাদের আজ সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ নিয়ে আলোচনা করব। আজকের আমাদের থাকবে মূলত তরঙ্গের বিষয়ের উপরে। তরঙ্গের উপরে তোমাদের কি কি বিষয় নিয়ে আজকে ক্লাস নেব দেখো সেই বিষয়গুলো: পর্যায়বৃত্ত, পর্যায়কাল, স্পন্দন গতি, সরল ছবিতে স্পন্দন, তরঙ্গ। তার মানে আমাদের এই সরল ছবিতে স্পন্দন এবং এর বৈশিষ্ট্য তোমাদের বলবো, তরঙ্গ এবং তরঙ্গের বৈশিষ্ট্য বলবো। তোমাদের প্রথম বিষয় আমাদের পর্যায়বৃত্ত। পর্যায়বৃত্তটা কি? কোনো গতিশীল বস্তু গতি যদি এমন হয় যে এটির গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুতে নির্দিষ্টভাবে একই দিক থেকে আবার অতিক্রম করে সেই যে গতিতে আসে সেইটি হলো আমাদের পর্যায়বৃত্ত গতি। অর্থাৎ আমরা কি বলতে চাচ্ছি, যে একটা গতিশীল বস্তুর গতি যদি সেটি তার কি গতিপথের কোনো নির্দিষ্ট দিকে নির্দিষ্ট পথ অতিক্রম করে, একটা দিকে অতিক্রম করতেছে, কিন্তু অতিক্রম করে যে গতিটা হচ্ছে সেইটা হলো আমাদের পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে? তাহলে এই যে আমাদের পর্যায়বৃত্ত, তাহলে একটা নির্দিষ্ট দিকে, এরপরে আসে আমাদের পর্যায়কাল। পর্যায়কালটা কি জিনিস? কোনো পর্যাবৃত্ত গতি যদি কোনো বস্তু পর্যায় সম্পূর্ণ করতে যে সময় লাগবে, অর্থাৎ তুমি একটা নির্দিষ্ট সময়ে যে নির্দিষ্ট একটা আমাদের একটা অতিক্রম করতে যে একটা সময় লাগবে সেটাকে পর্যায়কাল, মানে একটা দূরত্ব। মনে করো আমি একটা পুকুরে পানি আছে, এখান থেকে আমি একটা ঢিল ছুড়লাম, ছড়ার পর দেখা যায় একটা নির্দিষ্ট সময় এসে পুকুরে কিছু তরঙ্গ ঢেউয়ের সৃষ্টি হলো। এটা হলো আমাদের পর্যায়কাল। একটা নির্দিষ্ট সময় পর দেখো পানিটা কি হচ্ছে, নির্দিষ্ট সময় পর আস্তে আস্তে ঢেউ হচ্ছে। যে একটার পর আমরা তোমরা পুকুরে পানিতে একটা ঢিল ছুড়ে দেখবা সে একটা নির্দিষ্ট সময় পর ওখানে যে নির্দিষ্ট সময় পর একটা তরঙ্গ যাচ্ছে, ওই একসাথে কিন্তু সে যাবে না, তরঙ্গটা কাজ করবে না। এটাকে আমরা বলা হবে পর্যায়কাল। তাহলে আমরা পর্যায়কাল দেখলাম। এখন এরপরে আমাদের হাতে আমাদের হাতে স্পন্দন গতি। স্পন্দন গতিটা কি? যদি কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণার গতিপথে সরলরৈখিক হয় এবং এর ত্বরণ সাম্য অবস্থা থেকে এর সাম্যের সমানুপাতিক হয় এবং এর দিকের সব সাম্যতার অভিমুখে হবে, কি অভিমুখে, তাহলে বস্তুর ওই গতিকে সরল সঙ্গীত স্পন্দন। মানে কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা সরলরৈখিক হবে, একদম সরল পথে আমাদের চলবে। যেমন আমরা যদি দেখো ছোটবেলায় তোমরা দেখছো কিনা যে অনেকে খেলা করার জন্য আমাদের ওই যে তার পেতায় আমরা তু খেলতো, অনেকে ছোট অনেক আমরা এগুলো অনেক খেলছি। তাহলে এই যে একদম সরল পথে যাচ্ছে, যে তাহলে সেটা হলো সরল সঙ্গীত স্পন্দন হলে। তো যেটা আমাদের তার মানে কি একটা নির্দিষ্ট পর্যাবৃত্ত গতি বলেছি, একটা নির্দিষ্ট দিকে পর্যায়ে বারবার যে গতিটা যাচ্ছে, যে আমাদের যে স্পন্দনটা হচ্ছে, হ্যাঁ সেইটা। তাহলে আমরা দেখা যাচ্ছে একটা ছন্দটা একটা পর্যাবৃত্ত গতি হতে পারে। এটা হলো স্পন্দন, মানে আমাদের কি, যেমন দেখো আমরা যদি আরেকটা উদাহরণ আমরা দিতে
নিতে পারি, সেটা হলো একটা স্প্রিংয়ের একটা মাথায় যদি ভারী বস্তু দিয়ে আমরা টেনে ছেড়ে দেওয়া হয়, তাহলে ভারী বস্তুটা কি স্প্রিংয়ের মাথায় এরকম দিলাম, ধরলাম, ধরে টেনে ছেড়ে দিলাম, দিলে আমাদের কি হচ্ছে, ওই ভারী বস্তুর কারণে ওই স্প্রিংটার সাথে এরকম আপ ডাউন করছে, তাই না? তাহলে এই যে আপ ডাউন হচ্ছে, যেমন আমরা স্বাভাবিকভাবে যদি আমরা আরেকটা জিনিস বলি, আমাদের মোটরসাইকেল হাইড্রোলিক যেটা থাকে, যেটা ওঠা নামার জন্য যে কোনো জায়গায় বড় করতে হবে, যে কোনো জায়গায় যে এটা পাম্প যেটা করতেছে, এইটাকে আমাদের সরল সঞ্চিত স্পন্দন, আমরা সরল স্পন্দন গতি বলতে পারি। তাহলে এই যে সরল স্পন্দন গতি আমরা এগুলো থেকে বলতে পারি। এই সরল স্পন্দন গতির বৈশিষ্ট্য আছে, এই স্পন্দন গতির কি আছে, বৈশিষ্ট্য আছে, সরল স্পন্দন গতির বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি কি? এর বৈশিষ্ট্যগুলো কি কি? এটি একটি পর্যাবৃত্ত গতি। এটি একটা কি? এক নম্বর পর্যাবৃত্ত গতি। তাহলে এটা আমরা কি হচ্ছে, পর্যাবৃত্ত গতি। দুই নম্বর, এটি একটি স্পন্দন গতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্পন্দন গতি। তিন নম্বর কি, এটা একটা সরলরৈখিক গতি। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি, তাহলে এটা একটা সরলরৈখিক গতি। আর আরেকটা কি বৈশিষ্ট্য দেখতে হবে, আমি বলছি ত্বরণের কি হচ্ছে, ত্বরণের মান সাম্যাবস্থার সরণের সাথে সমানুপাতিক। তাহলে ত্বরণের মান নাম্বার, ত্বরণের মান সাম্য অবস্থার ত্বরণের মান সাম্য অবস্থা কি হচ্ছে, সাম্য অবস্থা থেকে ত্বরণের সাম্য অবস্থা থেকে সরণের সমানুপাতিক। সরণের তাহলে কি, আমরা ত্বরণের মান সাম্য অবস্থা থেকে সরণের সমানুপাতিক। কার সমানুপাতিক? ত্বরণ সরণের সমানুপাতিক। আরেকটা আছে, ত্বরণ সর্বদা একটা নির্দিষ্ট বিন্দুর দিকে অভিমুখী। ত্বরণ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দুর দিকে অভিমুখী। তাহলে 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 আমরা কি লিখি, ত্বরণ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দুর দিক অভিমুখী। অর্থাৎ তাহলে আমরা সরল সঞ্চিত স্পন্দনের বৈশিষ্ট্য, সরল স্পন্দন গতির বৈশিষ্ট্য আমরা তাহলে কি বলতে পারি, সরল স্পন্দনের বৈশিষ্ট্য গতি না, সরল স্পন্দন সঞ্চিত স্পন্দনের বৈশিষ্ট্য। সরি, ভুল লেখা হয়ে গেছিল। সরল সঞ্চিত স্পন্দনের বৈশিষ্ট্য কি, তাহলে সেই বৈশিষ্ট্য কি কি? একটা প্রথমটা আমি লিখছি পর্যাবৃত্ত গতি। দুই নম্বর হলো স্পন্দন গতি হবে, সরল রৈখিক গতি হবে। চার নম্বর ত্বরণের মান সাম্যাবস্থা থেকে সরণের সমানুপাতিক। পাঁচ নম্বর হবে ত্বরণ সর্বদা একটা নির্দিষ্ট বিন্দুর দিকে অভিমুখী। ত্বরণ সর্বদা একটা নির্দিষ্ট বিন্দুর দিকে কি হবে, অভিমুখী হবে। তাহলে আমাদের পর্যাবৃত্ত গতি সম্পর্কে আমরা এখানে বলছিলাম, স্পন্দন গতি আমরা বলছি যে, তাহলে আমাদের তার মানে স্পন্দন গতিটা কি কি, কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তুর অর্ধেক সময় তার একদিকে আর বাকি অর্ধেক সময় তার অন্যদিকে যেটা হবে সেটা কিন্তু স্পন্দন গতি। অর্থাৎ আবারও শোনো, স্পন্দন গতিটা হলো যদি কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তুর পর্যায়কাল অর্ধেক সময় তার এক গতির দিকে আর অর্ধেক সময় অন্য গতির দিকে যেটা হচ্ছে সেটা হলো স্পন্দন গতি। অর্থাৎ আমাদের ঘড়ির কাঁটা আমরা এখানে বলতে পারি, ঠিক আছে, ঘড়ির কাঁটা বৈদ্যুতিক পাখা দেখো ঘুরতেছে, আমাদের এটা হলো
স্পন্দন গতি হিসেবে আমাদের কাজ করে। তারপর সরল রৈখিক পথে, ঠিক আছে, সরল রৈখিক গতি। তৃতীয় নম্বর হলো ত্বরণের মান সমবস্তু থেকে সরণের সমানুপাতিক। পঞ্চমটা হলো আমাদের কি আছে, ত্বরণ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দুর দিকে অভিমুখ হবে। তাহলে এইটা হলো সরল চলিত স্পন্দনের বৈশিষ্ট্য। এরপরে আমাদের আছে তরঙ্গ। তরঙ্গ, তাহলে তরঙ্গ জিনিসটা কি? তরঙ্গ হলো আমরা বুঝবো কোনো পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড়ের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে গতি সঞ্চারিত করে, কিন্তু মাধ্যম কণাগুলোর স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। অর্থাৎ যদি কোনো, আমরা বলতে চাচ্ছি যে তোমাকে যে কোনো পর্যাবৃত্ত আন্দোলন যে কোনো জড়ের মাধ্যমে এক স্থান থেকে, যেটা আমি তোমাদের একটু আগে বলছি যে একটা পুকুরে যদি তুমি ঢিল ছোড়ো, ঢিলটা একটা জড়, তাহলে ওই পানি ওখানে স্থির আছে, ওখানে আমি ঢিল ছুড়লাম, ঢিল ছোড়ার পরে যে ঢেউগুলো পাহাড়ের গায়ে যাচ্ছে, ওটাতে ওখানে বলছে নির্দিষ্ট একটা সময় পর এটা হলো যে ঢেউটা যাচ্ছে, এই যে ঢেউ, এইটা হলো পর্যাবৃত্ত, এগুলো পর্যাবৃত্ত আন্দোলন জড়ের মাধ্যমে দেখো আমরা করেছি। এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হচ্ছে, কারণ তুমি পুকুরের মিডলে ঢিল ছাড়ছ, সেখান থেকে এক এক করে এক স্থান থেকে আরেক স্থানে, কিন্তু মাধ্যম কণাগুলো স্থানান্তরিত করে না। পানির কি কোনো পরিবর্তন হচ্ছে বেশি বা কম? না, কোনো কিছু নেই, শুধু আমরা ঢেউরে দেখছি। এইটাই হলো আমাদের তরঙ্গ। দেখো যদি দেখো এখন তো ধান খেতে বাতাস বয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ওই ধান কিরকম নুয়ে পড়ছে আবার উঠছে, তাহলে এটা কি ধান খেতে কি সরে যাচ্ছে? ধান কি হচ্ছে না, এটাও আমরা বলতে পারি ধানের শীষ এক জায়গা থেকে শুধু পর্যাপ্ত গতি সম্পন্ন করতেছে, কিন্তু মাত্র কোনো বাতাস গতি হতে একদিক থেকে শীষে স্থানীয় সঞ্চালিত হচ্ছে, কিন্তু কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না। ধানের শীষ শুধু দেখতে পাচ্ছি বাতাসে দুলতেছে, কিন্তু কোনো দিকে যাচ্ছে না, তাহলে আমরা এটাও বলতে পারি। ঠিক আছে, এইটাকে আমরা তরঙ্গ আকারে বলতে পারি। এরপরে তাহলে তরঙ্গের আমাদের বৈশিষ্ট্য আছে। কি তরঙ্গের বৈশিষ্ট্যগুলো কি কি? তরঙ্গের এক নম্বর বৈশিষ্ট্য হলো মাধ্যমের কণার স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয়, কিন্তু মাধ্যম কণাগুলো স্থানান্তরিত হয় না, শুধুমাত্র আন্দোলন মাধ্যমে আমাদের কি করে, আন্দোলনের মাধ্যমে ভিতর তরঙ্গগুলো সঞ্চারিত হয়। দুই নম্বরটা কি তরঙ্গের বেগ। মাধ্যমের কণাগুলোর স্পন্দনের বেগের থেকে আলাদা, এবং মাধ্যমে সব জায়গায় তরঙ্গ একই দিকে কি হচ্ছে, একই দিকে মাধ্যম কণাগুলো বেগ সঞ্চারিত। তার মানে কি ওই যে ঢেউ একই দিকে যাচ্ছে, ধানের শীষগুলো এরকম দোলা দুলছে একই দিকে, বাতাস যেদিকে পাবে সেই দিকে আমাদের যাচ্ছে। এটাই সব তরঙ্গ শক্তি ও তথ্য সঞ্চারিত, সব তরঙ্গ শক্তি ও তথ্য সঞ্চারিত হয়। এই তরঙ্গের কিছু কয়েকটি সংজ্ঞা রয়েছে, তরঙ্গের কিছু সংজ্ঞা রয়েছে। প্রথম হলো পূর্ণ স্পন্দন। প্রথমটা কি? পূর্ণ স্পন্দন। পূর্ণ স্পন্দনটা কি? তরঙ্গ সঞ্চারিত কণা কোনো বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে যদি আবার ওই দিকে থেকে সেই বিন্দুতে ফিরে আসে, তাহলে তরঙ্গ সঞ্চারকারী কোনো কণা যদি যাত্রা শুরু করে ওই দিক থেকে, যে দিক থেকে শুরু করবো, আবার যদি সেই দিকে ফিরে আসে, তাকে পূর্ণ স্পন্দন, আমাদের পূর্ণ স্পন্দন বলা হবে। তার মানে একটা যাত্রা শুরু, আমি যদি সরল দোলকের কথা বলি, যে আমি এই দিক থেকে ছেড়ে সরল দোলকে যদি আমি এদিক থেকে ছেড়ে যদি ওই দিকে দিয়ে দিই, সেই দিকে যাবে আবার সেই জায়গা আসবে, এদিকে যাবে আবার সেই জায়গা আসবে, এইটা একটা বদের মাধ্যমে। এইটা হলো আমাদের পূর্ণ স্পন্দন, এটা হলো আমাদের পূর্ণ স্পন্দন। এরপরে আছে দুই নম্বরে পর্যায়কাল বা দোলনকাল। আমি আগেও বলছি পর্যায়কাল বা দোলনকাল। তরঙ্গ সঞ্চারকারী কোনো কণা একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে পর্যায়কাল আগে বলেছি, পর্যায়কাল বা দোলনকাল আগে তোমাদের বলা হয়েছে। পর্যায়কাল বা দোলনকাল এটা আগে বলছি, তারপর আরো একবার বলি, খেয়াল করো। তরঙ্গ সঞ্চারকারী কোনো কণা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে তোমার যে পূর্ণ স্পন্দন সম্পন্ন করো, তখন সেটাকে পর্যায়কাল বা দোলনকাল বলা হবে। এরপরে আছে তিন হলো
কম্পাঙ্ক। কম্পাঙ্কটা কি? তরঙ্গ সঞ্চারকারী কোনো কোনো 1 সেকেন্ডে যতগুলো কম্পন সম্পন্ন করবে, তুমি বাসায় যদি একটা স্টিল ছেড়ে দাও, রেখে দিলে দিন করে তুমি ওখানে হাত দিয়ে দেখো, দেখো 1 সেকেন্ডে কতগুলো কম্পন সম্পন্ন করছে। একে আমাদের কম্পাঙ্ক। কম্পাঙ্ককে আমরা এফ দ্বারা প্রকাশ করি। কম্পাঙ্ককে আমরা কি এফ দ্বারা প্রকাশ করি। তাহলে এর একটা সূত্র আছে, এফ ইকুয়াল টু এন বাই কি টি। এন বাই টি। এনটা কি? এনটা হলো যত সেকেন্ডে যতগুলো কম্পন সম্পন্ন করবে, টাইমটা কি যে যতগুলো কম্পন সম্পন্ন করছে সেটা হলো এন। কম্পাঙ্কের একক হলো এর একক আছে, একক হার্জ। কম্পাঙ্কের একক কি? হার্জ, বাংলায় হার্জ। এটাকে বলা হবে কম্পাঙ্ক। বিস্তার। তরঙ্গ সঞ্চারকারী কোনো কণা সাম্যাবস্থার থেকে যে কোনো একটি যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ যে আমাদের দূরত্ব, আমরা মনে করো এখান থেকে এই যে আমরা যদি এরকম যাই, এখান থেকে যে দূরত্বটা, যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা বিস্তার বলবো। সেটাকে আমরা কি বলবো? বিস্তার বলবো। ঠিক আছে? তাহলে আমরা এটাকে বলা হবে বিস্তার। ঠিক আছে? তাহলে আমাদের বিস্তার। এবার এর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ সঞ্চারকারী তরঙ্গের তরঙ্গের দৈর্ঘ্য। তরঙ্গ সঞ্চারকারী কোনো কণা একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে, সেই সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গের দৈর্ঘ্য বলে। একটা নির্দিষ্ট দূরত্ব তাকে ল্যাম্ডা। তার মানে আমি চিত্রটা একটু আগে আঁকছিলাম যে আমাদের কি এইখান থেকে এর যে ডিস্টেন্সটা হচ্ছে এটাকে আমরা ল্যাম্ডা দ্বারা, যেটা বিস্তার বা দশা, এটাকে আমরা ল্যাম্ডা দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে? তাহলে এটা হলো তরঙ্গের দৈর্ঘ্য। তরঙ্গের বেগ। এরপর আসলে হলো তরঙ্গের বেগ। তরঙ্গের বেগটা কি? তরঙ্গ নির্দিষ্ট দিকে এক সময় যে দূরত্ব অতিক্রম করে তখন সেটাকে আমরা বলবো হলো তরঙ্গের বেগ। তারপর আছে তরঙ্গের দশা। দশা জিনিসটা কি? তরঙ্গের দশা জিনিসটা কি? তরঙ্গ সঞ্চারকারী কোনো কণা যে কোনো মুহূর্তে গতির সাম্যের অবস্থা, যে মানে অর্থাৎ তরঙ্গ সঞ্চারকারী কোনো কণা কোনো মুহূর্তে গতির সাম্য অবস্থাকে দশা বলা হবে। সাম্য অবস্থাকে কি বলা হবে? দশা বলা হবে। তাহলে আমাদের এইগুলো তরঙ্গের কিছু সংজ্ঞা আছে। কি কি? পূর্ণ স্পন্দন, পর্যায়কাল বা দোলনকাল, কম্পাঙ্ক, তরঙ্গের দৈর্ঘ্য, তরঙ্গের বেগ এবং দশা। তাহলে এই এতগুলো আমাদের তরঙ্গের ভিতরে আছে। তাহলে তোমরা এইগুলো পড়বা। এর পরবর্তী দিন তোমাদের আমি তরঙ্গের দ্রুতি, কম্পাঙ্ক, তরঙ্গের মধ্যে সম্পর্ক পরবর্তী ক্লাসে আগামীকাল আছে তোমাদের এগুলো নিয়ে আলোচনা করবো এবং তারপরে তোমাদের অঙ্ক করবো। ওই যে তরঙ্গের দ্রুতি, তরঙ্গের কম্পাঙ্ক এবং এর মধ্যে সম্পর্ক বা কম্পাঙ্ক, পর্যায়কালের মধ্যে সম্পর্ক, তোমাদের এই সম্পর্কগুলো দিয়ে বুঝিয়ে সূত্র, এই সূত্রগুলো বোঝানোর পরে তোমাদের আগামী দিন অঙ্ক করবো। আজকে শুধু তোমাদের এই সংখ্যাগুলো তোমাদের দেখাবো। ঠিক আছে? তাহলে তোমরা এইগুলো মোটামুটি খুব সুন্দরভাবে করবো। ওকে, সবাই ভালো থাকো।